ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন পথ ধরেই মোটর সাইকেল নিয়ে এগিয়ে চললাম। যেতে হবে অনেকটা পথ। ভোর হওয়ার আগেই হেডলাইটের আলো যতটুকু পড়েছে ওটুকুই শুধু আলোকিত হচ্ছে, বাকি সব যেন ভাষাহীন অন্ধকার। কিছু বুঝে ওঠার আগেই হেডলাইটে কি যেন উড়ে এসে আছড়ে পড়ল। খুব একটা শব্দ হলো না, যতটা দ্রুত পারি ব্রেক করলাম। ব্রেক না করেও উপায় নেই, অজানা আঘাতে হেডলাইট বন্ধ হয়ে গেছে। মোটরসাইকেল থেকে নামলাম। অন্ধকারের আসল মাত্রা এবার বেশ বুঝলাম। হাতড়ে হাতড়ে হেডলাইটে হাত দিলাম, কেমন যেন ভেজা ভেজা লাগলো। ভেবে ওঠার আগেই হেডলাইটটা জ্বলে উঠল। আলোতে হাতটা ধরতেই গাঁটা কাঁটা দিয়ে উঠল মুহূর্তেই। রক্ত লেগে আছে হাতে। হেডলাইটের দিকে তাকিয়ে আরো চমকালাম। মনে হচ্ছে রক্তের ভান্ডার থেকে হেডলাইটটা চুবিয়ে আনা হয়েছে মাত্রই। মাথায় তখন একটা কথাই ঘুরছে, যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাওয়া। মোটরসাইকেল স্টার্ট দিতে যাব, ঠিক এমন সময় মনে হলো পেছন থেকে কে যেন আসছে। হ্যাঁ, ঠিকই, একটু সময়ের মাঝেই বয়সে নুয়ে পড়া এক বৃদ্ধ এসে পাশে দাঁড়ালো। সাদা চাদরে শরীরের অনেকখানি পেঁচানো, খালি পা, হাতে শরীরকে সমর্থন করার জন্য চিকন এক টুকরো লাঠি, অন্য হাতে নিভু নিভু একটা হ্যারিকেন। বলি, এ পথে নতুন নাকি বাপু? বৃদ্ধের কথাতে নিজের মাঝে একটু হলেও সাহস পেলাম। জি না, এ পথে প্রায় যাওয়া হয়, কিন্তু আজ কেন যেন মনে হচ্ছে এই পথে আজকেই প্রথম। কি জানি বাপু, নাম কি বাছা? অনিমেষ, অনিমেষ মুখার্জি। ভারী সুন্দর নাম। বলি কি বাবু, এখানে দাঁড়িয়েছেন কেন? দেখুন না, কোথা থেকে কি যেন উড়ে এসে হেডলাইটটায় লাগলো। বাতিটা নিভে যেতেই থামলাম। এখন চলছে আবার। তখনই দেখলাম আপনি পেছন দিক থেকে আসছেন, তাই আর একটু দাঁড়ালাম। আমি তো আপনাকে দেখে থানার বড় বাবু ভেবেছিলাম, তাই এগিয়ে এলো। আর দাঁড়িয়েছিল এমন জায়গায় বাবু, থানার বড় বাবু ভাবাটাই জুটসই। এখানে দাঁড়ানোর সাথে বড়বাবুর সম্পর্ক কি ঠিক বুঝলাম না। সে কি কথা গো বাবু, যে গাছটার নিচে দাঁড়িয়ে আছেন সেই গাছে বিকেলে কোথা থেকে এক মেয়ে এসে ফাঁসি ঝুলিয়েছে, তাই থানার বড় বাবুকে ডেকেছিলাম। কি বলছেন? তারপর তারপর কি হলো? তারপর আর কি বাবু, এখনো লাশটা ঝুলে আছে, দেখেননি বুঝি? বৃদ্ধের কথা শুনে আমার ভেতরটা বারবার কাঁপুনি দিয়ে চলেছে। কথার শেষটাই গাছের দিকে ওনার হাতের ইশারা সত্ত্বেও সাহস হলো না উপরের দিকে তাকানোর। কপালে ঘাম জমতে শুরু করেছে, তা বেশ অনুভব করলাম। নিজের ভেতর থেকে কে যেন বারবার বলেই যাচ্ছে, অনিমেষ, একবার উপরের দিকে তাকাও, তোমার সাহায্য যে খুব দরকার। নিঃশ্বাস এক প্রকার বন্ধ করেই হুট করে উপরের দিকে তাকালাম। তাকাতেই আমার শরীরের সমস্ত শক্তি যেন নিঃশেষ হয়ে এলো। যেখানটায় দাঁড়িয়ে আছে ঠিক অল্প কয়েক ফুট ওপরে ঝুলে আছে একটা মেয়ে। ভয়ের কিছু নেই বাবু, মরা মানুষ কখনো ক্ষতি করতে পারে না। কথা বলতেই যেন পারছি না, হাজার চেষ্টা করেও। কি মেয়ে? আপনি চেনেন? তা চিনবো কেমনে বাবু, আসুক বড় বাবু এসে সব দেখবে। আপনার একা থাকতে সমস্যা না হলে আমি যেতে চাইছিলাম। একা থাকলেও বিপদ নেই বাবু, যত দোষ সব সঙ্গেতে। এলাকাটার নাম কি? না মানে এমনি শুনতে চাইছিলাম। লাল দিঘির পার্বত্য সকলেই এখন আর বলে না, ওই দক্ষিণ পাড়ে নতুন শ্মশান হওয়ায় এখন সকলেই লাল দিঘি শ্মশান ঘাট নামেই চেনে। আচ্ছা, ভালো থাকবেন। বৃদ্ধকে বিদায় জানিয়ে আবার গাছের ওপরের দিকে একবার তাকাতে ইচ্ছে হলো। তাকালামও, এখনো ঝুলেই আছে। শরীরের শার্টটা পুরো ভিজে গেছে ভয়জনিত দুশ্চিন্তায়, তা বেশ বুঝলাম।
বার কয়েক চেষ্টা করেও মোটরসাইকেল স্টার্ট দিতে পারলাম না। ভাবলাম তেল শেষ কিনা। মোটরসাইকেল থেকে নেমে ঝাঁকুনি দিয়ে দেখলাম তেল বেশ আছে। এত তাড়া কিসের বাবু? থাকুন না একটু সময়। থাকতে সমস্যা ছিল না, কিন্তু জরুরি এক কাজে বেরিয়েছি। ভোরের আগে অনেক দূরে এক স্থানে পৌঁছতে হবে, তাই তাগাদা করছি। কাছাকাছি হলে কথা ছিল, বললেন অনেক দূর। হ্যাঁ, অনেক দূর। মোটরসাইকেলে যেতেই প্রায় 3 ঘন্টা লাগবে। সে তো অনেক দূরের পথ তাহলে। হ্যাঁ, এখন কি যে করি। আচ্ছা, আশেপাশে কোনো মোটরসাইকেল মেকারের বাড়ি বা দোকান হবে? একটু আগেই না বললুম এটা এখন শ্মশান ঘাট। কে জেনে বুঝে এমন জায়গায় দোকান দেবে বাবু? এক কাজ করুন, ফোন থাকলে ফোন করে দিন একবার। তাড়াহুড়োতে ফোন আনতে ভুলে গেছি, তাই তো বিপদ বাড়ছে। মাথার যে কি হয়েছে, ফোনটাও নিতে ভুলে গেছি। একটু দাঁড়ান বাবু। আমি নিরুপায় হয়ে বৃদ্ধের দিকে ভালো করে তাকালাম। বৃদ্ধ আমার সাথে কথা শেষ করেই হাতে থাকা হ্যারিকেন আর লাঠিটা মাটিতে রাখলো। সে কি করছেন আপনি? ভয় পাচ্ছেন কেন বাবু? না না, ভয় পাবো কেন? এই কনকনে ঠান্ডাতেও আপনার জামা ভিজে গেছে ঘামে, আর আপনি বলছেন ভয় করেননি। মিথ্যে ভালো না বাবু, মিথ্যে শুধু জমকেই কাছে টানে। সে যাকগে, তো আপনি সব রাখছেন কেন? আজকালকার ছেলে মেয়ে, যে মেয়েটা ঝুলে আছে তার গলায় দেখুন ছোট একটা ব্যাগ আছে। বৃদ্ধের কথায় আবারও ঝুলে থাকা মেয়েটার দিকে তাকালাম। হ্যাঁ, মেয়েটার গলায় ছোট্ট একটা ব্যাগ ঝোলানো। আপনি দাঁড়ান বাবু, আমি গাছে উঠে ওই ব্যাগটা পেরে আনছি, হয়তো ফোন টোন পাওয়া যাবে। আপনি পাগল হয়েছেন নাকি? আপনাকে উপরে উঠতে হবে না, আমি হেঁটে রওনা দিচ্ছি। আর এই বয়সে আপনি গাছে উঠবেন? হাঁটতে গিয়ে তো লাঠি নিচ্ছেন। তা যা বলেছেন বাবু। শুনুন বাবু, আর তার পাশে গেলে আর তার শক্তি বাড়ে, সে আপনি বুঝবেন না। দাঁড়ান আপনি। আমাকে কথা বলতে না দিয়েই বৃদ্ধ গাছ বেয়ে উপরে উঠতে লাগলো। ভয় লুকোনো আর্তচিৎকার নিয়ে আমি হতবাক হয়ে উনার দিকে তাকিয়ে রইলাম। মোটা ডাল বেয়ে একদম লাশের পাশেই। গাছ বেয়ে উঠবার দৃশ্য দেখে মনেই হলো না এই বৃদ্ধ লাঠিতে ভর দিয়ে পথ চলে। সাহেব, এই ফোন একটা পেয়েছি, ব্যাগটাও কি নামিয়ে আনবো? না না, ঝামেলা বাঁধানোর দরকার নেই, আপনি নেমে আসুন। কেন যেন আমার কথার বিরুদ্ধাচরণ করলো না এবার। এক হাতে মোবাইলটা নিয়ে অন্য হাতে গাছ ধরে অবিশ্বাস্যভাবে নেমে এলেন তিনি। গাছ থেকে নামতে নামতে তিনি যেন হাঁপিয়ে গেছেন। শব্দ করে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছেন। হাতে ধরা মোবাইলটা আমার দিকে এগিয়ে দিলেন। নেওয়াটা উচিত হবে কিনা সেসব ভাবনা আমার ভেতর থেকে যেন হারিয়ে গেছে। মোবাইলটা হাতে নিয়ে চমকে উঠলাম। স্ক্রিনের দিকে একবার নজর যেতেই কয়েক পা পিছিয়ে গেলাম। ফোনের ওয়ালপেপারে যে ছবি ভেসে আছে সে আর কেউ নয়, সে আমারই অফিসের কলিগ নিপা। কি হলো সাহেব, ছবি দেখে চমকালেন কেন? আপনি আবার উঠুন, আমি উঠছি। ওকে নামাতেই হবে, এটা হতেই পারে না। কি হয়েছে বাবু, আপনি চেনেন নাকি? চিনি মানে? আমার অফিসের কলিগ, আর আমি ওর বাড়িতেই যাচ্ছি। কি বলছেন সাহেব? হ্যাঁ, সত্যি বলছি, আমি ওকে নামিয়ে আনছি। আপনি শুধু একটু সাহায্য করুন। না বাবু, আমি পারবো না, একটু অপেক্ষা করুন। বড় বাবু আসবেন একটু পরে, নইলে ঝামেলা বাড়বে। আমি এত কিছু বুঝি না, আপনি একটু সাহায্য করুন, আমি বড়বাবুকে সব বুঝিয়ে বলবো। সাহেব, বড় বাবু এখনই আসবেন, একটু অপেক্ষা করুন, তাতে সবারই ভালো হবে। এমন তো নয় নামিয়ে আনলে উনি বেঁচে যাবেন। সময় আর কাটছেই না। এপাশ ওপাশ করতে করতেই আরো অনেকটা সময় কেটে গেল, তবু থানার বড় কর্তা আসার নামগন্ধ নেই। আমার এমন ছটফটানি দেখে বৃদ্ধ আমার দিকে সিগারেটের প্যাকেট ধরিয়ে বলল, নিন, এমন একটা সময় এটা খুব কাজে দেয়। কথা না বাড়িয়ে সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট নিয়ে তার বাড়িয়ে দেওয়া দেশলাই থেকে আগুন জ্বালালাম। বাবু, এই মেয়ের কোনো ঝামেলা ছিল নাকি? কি বলছেন এসব? আপনার মাথা ঠিক আছে? তা জানি না বাবু, শুধু জানি ঝামেলা না থাকলে গলায় দড়ি দেবে কেন।
কিছু একটা বলতে যাব, এমন সময় সাইকেলের ক্রিং ক্রিং শব্দে মনোযোগের ভিন্নতা আসলো। সাইকেলটা বৃদ্ধের একদম কাছে এসেই থামলো। হারাধন নাকি রে? হ্যাঁ কাকা, এটা তুমি এখানে কেন কাকা? আরে লোকটা কে গো? সে অনেক কথা বাবু, কই যাস, শ্মশানে নাকি? হ্যাঁ কাকা, সেই বিকেলে এসে একজন লোক বলে গেছে এই দূর থেকে এক লাশ আসবে। কিসের যেন তাড়া আছে কাকা, তাড়াতাড়ি মুখাগ্নি করতে হবে। সে কি কথা রে হারাধন? দূরের লাশ, তা বলি কে এসেছিল? তা তো জানি না কাকা, হাতে কয়েকটা টাকা গুঁজে দিয়ে লাপাতা। বললো এক মেয়ে গলায় দড়ি দিয়ে নাকি মরেছে, পেটে নাকি বাচ্চা, তাই মুখ বাঁচাতে মরেছে বেচারি। কি কাল এলো গো বাবু, মুখের দাম যদি বুঝতে হয় তাহলে আর ঝামেলা করার দরকার কি? যত সব। সে বুঝে আমার লাভ কি কাকা? তা তুমি এখানে কেন? লাশ আসবে নাকি? এলে তাড়াতাড়ি শ্মশানে আনিও, তাহলে তাড়াতাড়ি কাজ ছেড়ে বাড়ি ফিরবো। গাছে ঝুলে থাকা লাশটার দিকে ইশারা করলো বৃদ্ধ। ওই যে লাশ ঝুলে আছে, বড়বাবু আসলে নামিয়ে তোর ওখানে আনছি। ঝুলন্ত লাশ দেখেও হারাধনের মুখে কোনো পরিবর্তনই দেখলাম না। হয়তো সারাক্ষণ শ্মশানে থাকতে থাকতেই এমন অভ্যস্ত হয়ে গেছে। গিয়ে দেখো তোমার বড়বাবু কোথায় মালটাল গিয়ে পড়ে আছে। এই থাকো কাকা, আমি চললাম। অনুমতির তোয়াক্কা না করেই সাইকেল চড়ে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল হারাধন। আমি অনেকক্ষণ মন্ত্রমুগ্ধের মতো তাদের সব কথাগুলোই শুনছিলাম। কি আজব পৃথিবী, লাশ নিয়ে তাদের ছেলে খেলা। সিগারেট লাগবে সাহেব? না, লাগবে না। বলি, আপনার বড়বাবু যদি আজ না আসে তবে কি সারা রাত এখানেই থাকতে হবে আমাদের? হ্যাঁ সাহেব। এটা কোনো নিয়ম হলো নাকি? এই দুনিয়ায় মানুষের চেয়ে নিয়মই বেশি সাহেব, তাই তো এত বলি হচ্ছে মানুষ। কিচ্ছু করার নেই বাবু, দেখবেন একটু সময়ের মধ্যেই আসবেন তিনি। আর আপনার অল্প সময়। ভোর রাতের দিকে শব্দওয়ালা একখানা মোটরসাইকেল করে থানার বড়বাবু আসলেন। আমার মুখের কাছে চোখ লাগিয়ে কি যেন দেখলেন একবার বড়বাবু। তারপর গাছে ঝুলে থাকা লাশটার দিকে তাকিয়ে কি যেন বিড়বিড় করতে লাগলেন। বড়বাবু, গাছ থেকে লাশ নামাবো নাকি? এত তারা কিসের রে? বলি, বয়স কেমন দেখেছিস? 30-এর নিচে হবে বাবু। ইস, কেন মরলি রে? আমরা তো ছিলেম নাকি? বড়বাবুর কথাটা যেন ভেতরের কোথাও গিয়ে আঘাত করলো, তবু নিজেকে সামলে নিলাম মুহূর্তেই। তোমার কি হয় নাকি তুমি সেই হিরো? বাদ দিন বাবু, উনি চেনেন না, মোটরসাইকেল নষ্ট হয় এখানে দাঁড়িয়ে আছে। বড়বাবুর কথায় বৃদ্ধ আবারও গাছে উঠলেন। ডালে বসে ফাঁস লাগা রশিটা একটু একটু করে ছেড়ে দিলেন। দূর থেকে ধীরে ধীরে নিপার মৃতদেহটা একদম নিকটে আসলো। নিপার নিথর দেহটা মাটিতেই পড়ে আছে, মুখে কোনো দাগ নেই, মনে হয় এইমাত্র ঘুমোলো। বড়বাবু, লাশ কি থানায় নেবেন? আরে না না, থানায় নিলে অনেক ফাইল জমা করতে হবে, কোর্টে দৌড়াতে হবে। তুই সোজা শ্মশানে নিয়ে যা। হরাধনকে আমার কথা বলিস। কথা শেষ করে মুহূর্তেই বড়বাবু মোটরসাইকেল স্টার্ট করে বিদায় নিলেন। এখন শুধু নিপার মৃতদেহ, বৃদ্ধ আর আমি। আপনি কি শ্মশানে যাবেন সাহেব? জানি না বৃদ্ধকে কি বলা উচিত। আমার নীরবতা দেখে বৃদ্ধ দ্বিতীয় প্রশ্ন করল না। আমি শুধু চেয়ে চেয়ে দেখলাম নিপাকে আড়কুলে করে বৃদ্ধ শ্মশানের পথে হেঁটে চলল। মুহূর্তেই অদৃশ্য হয়ে গেল ঘন অন্ধকারে। মোটরসাইকেলের পাশেই হ্যারিকেনটা তখনও মিটমিট করে আলো দিচ্ছে, পড়ে আছে লাঠিটাও। দৃষ্টিটা না সরাতেই দৃষ্টি আটকালো পাশে পড়ে থাকা মোবাইলটায়। মোবাইলটা হাতে নিয়ে নিপার ছবিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়েই রইলাম। দক্ষিণা বাতাসে এক বিশ্রী গন্ধ মিশে আসলো। খুব করে নিজেকে সামলাতে সামলাতেও নিঃশ্বাস যেন ক্রমেই বন্ধ হয়ে আসছে। কখন যে মাটিতে লুটিয়ে পড়ি তা কখনোই জানা হয়নি। মোবাইলের শব্দে ঘুম ভাঙল। নিজেকে পথের পাশের ধারে শুয়ে থাকতে দেখে চমকে উঠলাম। অপরিচিত নাম্বার। ফোনটা ধরলাম।
ওপাশ থেকে বলেই চলল, হ্যালো, কে বলছেন? দেখুন, ভালো ভালো বলছি, আপনি যেই হন মোবাইলটা ফেরত দিন। ঠিকানাটা নিন, নিপাথর সেগুপ্তা লেন। কণ্ঠটা যে নিপারি তা আমি নিশ্চিত। তার সাথে যে অনেক বছরের পরিচয়, অনেক দিনের সখ্যতা। তাহলে রাতের সেই লাশটা কার? নিজের চোখেই তো নিপাকে দেখেছি। হ্যালো, কথা বলছেন না কেন? ফোনটা আমার খুব দরকার। আপনাকে অনুরোধ করে বলছি, ফোনটা আমার অফিসের ঠিকানায় পৌঁছে দিন। হ্যালো হ্যালো।